হয়ে যাচ্ছে, ছাড়া পেয়ে যাচ্ছে। এই যে আসে না, এটার কারণটা হচ্ছে যে আমাদের দেশের আইনে এমন কোনো ব্যবস্থা নেই সাক্ষী সুরক্ষার জন্য, সাক্ষী নিরাপত্তার জন্য। এটা আমাদের দেশের আইনের জন্যই প্রয়োজন প্রথমত। এবং দ্বিতীয়ত আমি মনে করি যে ট্রাইব্যুনাল নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তা করবেন এবং তারা নিশ্চয়ই তাদের নির্দেশনার ভেতরে অথবা যারা যে বিধি করার ক্ষমতা আছে তার ভেতরেই হোক আর যেভাবে হোক না কেন তারা সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করবে, এটা আমি আশা করতেছি। তো এমনিতে আপনার যুদ্ধ মানে আমাদের বিচার প্রক্রিয়া তো আমরা বলতে পারি যে যুদ্ধ মানে আমাদের যুদ্ধ অপরাধী বলি বা মানবতার বিরুদ্ধে অপরাধী বলি, মানে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং আমাদের ট্রাইব্যুনালের বয়স এখন 14 মাস। তারা তদন্ত কাজ করছে, প্রসিকিউশন তাদের কাজ করছেন। তো এই পর্যন্ত অগ্রগতিকে আপনি কিভাবে দেখছেন, 14 মাসের অগ্রগতিকে? আমি মনে করি যে এটা একটু আগে যেটা বললাম, যেটা প্রায় 40 বছর আগের যে কাজ করা দরকার ছিল, আমরা 40 বছর পরেই সেই কাজ শুরু করেছি। কাজে এই কাজটা গুছিয়ে আনতে একটু সময় লাগার স্বাভাবিক, আসলে অতি স্বাভাবিক। আরেকটা কথা মনে রাখতে হবে যে এই অপরাধ কিন্তু পুরো বাংলাদেশ ধরে হয়েছে, সব জায়গাতে হয়েছে। কাজে আমাকে তদন্ত করতে হলে পুরো বাংলাদেশ আসলে চষে বেড়াতে হবে যে এই তদন্ত করতে কি অপরাধ হয়েছে, কোথায় কি হয়েছে। কাজে সেটা হচ্ছে একটা বিশাল একটা চ্যালেঞ্জ যে কোনো তদন্তকারী সংস্থার ক্ষেত্রেই। এবং আমরা অন্যান্য দেশে যেসব বাংলাদেশে যেসব বড় বড় অপরাধগুলো হয়েছে মানে স্বাধীনতা পরবর্তী, সেসবগুলো যদি তদন্তের সময় দেখি, সেই অনুপাতে আমি মনে করি যে আইসিটি আসলে অনেক রিমার্কেবল স্পিডে কাজ করতেছে। এবং আমরা আশা করতেছি সেটা হচ্ছে যে আইসিটি হয়তোবা মানে এটা খুব বেশি সময় হয়তো আমাদের অপেক্ষা করতে হবে না, তারা যেভাবে তাদের কাজটা করে যাচ্ছেন। কাজেই এটা মানে হতাশা হওয়ার কোনোই কারণ নেই, কারোরই হতাশা হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা কাজটা এগিয়ে যাচ্ছে বলে আমরা ধারণা করতেছি। একটা বিষয় যে আসছে বারবার আপনার, বিশেষ করে কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলামী বা কখনো কখনো বিএনপির কারো দিক থেকেও আমরা এরকম একটা অভিযোগ শুনি যে এই ট্রাইব্যুনালটা করা হয়েছে বা এই বিচার প্রক্রিয়াটা এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত, কিছু রাজনৈতিকভাবে কিছু লোককে অভিযুক্ত করার জন্য বা রাজনৈতিক দলকে হেয় করার জন্য। এমনকি আমরা প্রধান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছেও তার মুখ থেকে মাঝে মাঝে এই ধরনের কথাবার্তা শুনেছি। এই সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এটা আসলে রাজনৈতিক বক্তব্য বলেই আমি ধরে নিচ্ছি। আপনাকে মনে রাখতে হবে যে এখানে এই বর্তমান সরকার বা যে আইনে বিচারটা করা হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, আমরা কিন্তু এই আইনটা বাংলাদেশে হয়েছে 1973 সালে। তখন বিএনপির কোনো অস্তিত্ব ছিল না। কাজে আইনটাকে বিএনপির বা জামাতের কারোর বিরুদ্ধে করা হয়েছে এইটা মনে করার কোনো কারণ নেই। এই আইনটা কেবলমাত্র 71 সালে যেসব আন্তর্জাতিক অপরাধ হয়েছে এবং সেই অপরাধের সাথে যারা জড়িত ছিলেন বিভিন্নভাবে তাদের বিচারের উদ্দেশ্যেই এই আইনটা করা হয়েছে এবং আজকেও তাদের বিচারের উদ্দেশ্যেই এই আইনটাকে প্রয়োগ করা হচ্ছে এই ট্রাইব্যুনালের মাধ্যমে। কাজে এটা কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে না, এটা কোনো অর্গানাইজেশনের বিরুদ্ধে না, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, এটা সিরেফ যারা অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে তাদের বিরুদ্ধেই এই জিনিসটা, মানে তাদের জন্যই এটা কারোর বিরুদ্ধেও না, আসলে এটা হলো তাদের জন্য, মানে তাদেরকে বিচারের সামনে নিয়ে আসা। তাহলে এখন যে 7 জনকে আমরা দেখছি যে যারা এখন যাদেরকে ধরা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, একজন জামিনে আছেন, তো এদের প্রত্যেকের সম্পর্কিত 71 সালে নানা অভিযোগ আছে, তাই না? মানে বিষয়টা তো এমন না যে আপনার এরা কেউ অভিযোগের বাইরে ছিলেন সুতরাং তাদেরকে জোর করে এনে এখানে আনা হয়েছে, এরকম তো কোনো। সেটাই ফলে হচ্ছে যেটা, সেটা হলো যে এদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে না আইনের কোন প্রক্রিয়ার ভেতরে তাদেরকে আনা হয়েছে এরকম মনে করার কোনোই কারণ নেই। কাজেই তাদের রাজনৈতিক পরিচয়টা ঠিক স্পেসিফিক্যালি বলা হয়নি যে পার্টিকে টার্গেট করে এই জিনিসটা করা হচ্ছে। আরেকটা আমরা একটা বিরতিতে যাব, তার আগে মানে আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই এখন। সেটা হচ্ছে যে একটা অভিযোগ আছে যে বিশেষ করে এই রাজনৈতিক একটা পক্ষ থেকে এটা বলা হচ্ছে, বিশেষ করে যে মূল অভিযুক্ত যারা মূল অপরাধটা করেছে আপনার পাকিস্তানি মানে সেনাবাহিনী, সামরিক বাহিনী, তারা অভিযোগ থেকে মুক্ত, শুধু তাদের সহযোগীদের আপনার এই আইনের আওতায় আনা হয়েছে বা তাদের বিচার আমরা করছি, আমরা তো তাদের কোনো বিচার করছি না। এটা ঠিক না যে এই আইনের অধীনে শুধু সহযোগীদের বিচার করা হচ্ছে, এই আইনের অধীনে সবার বিচার করা সম্ভব। এখন বাস্তবিক কারণে মানে যেটা করা সম্ভব টাইপের কারণে
সরকার কেবলমাত্র তাদের দিকেই নজর দিচ্ছেন, সরকার না, ট্রাইব্যুনাল, সরি, যে তারা তাদের দিকে নজর দিচ্ছেন যারা আসলে আমাদের হাতের কাছে আছেন। আর তারও সাথে নয় যেটা, সেটা হলো যে আইনে কিন্তু পাকিস্তানিদেরও বিচার করা সম্ভব। এই ট্রাইব্যুনাল যদি চান, এই প্রসিকিউটররা যদি চান, এই ইনভেস্টিগেটররা যদি চান, তাহলে কিন্তু এটা আইনে কোনো বাধা নেই। হ্যাঁ, যে কোনো দেশের নাগরিকই হোক না কেন, যারা 71 সালে অপরাধ করেছে আমাদের 73 অ্যাক্ট অনুযায়ী তাদের বিচার করার ক্ষমতা এই ট্রাইব্যুনালের আছে। তো প্রিয় শ্রোতা, আপনারা আছেন সাম্প্রতিক ঘটনা নির্ভর FM 89.2 এর আয়োজন এবিসি মিঠে করায়। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং বিচারের অগ্রগতি নিয়ে। এ বিষয়ে আমাদের সঙ্গে এবিসি স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, যেটার বেলজিয়ামে প্রতিষ্ঠিত একটা সংস্থা, তার প্রতিষ্ঠাতা ডক্টর আহমেদ জিয়াউদ্দিন। আমরা তার মতামত এবং পর্যবেক্ষণ শুনছি। এখন আমরা একটা বিরতিতে যাব। সন্ধ্যা 7টার এবিসি খবরের পর আবার ফিরে আসছি এবিসি মিঠে করা নিয়ে। এবং আজকের বিষয় সম্পর্কে আপনার কোনো ভাবনা, প্রশ্ন, অভিজ্ঞতা বা মতামত থাকলে জানাতে পারেন যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে। শুধু সিটি সেলের গ্রাহকরা এবিসি লিখে একটু অক্ষরের জায়গা ফাঁকা রেখে আপনার কথা পাঠাবেন 6161 নম্বরে। বার্তা শেষে আপনার নামটি অবশ্যই লিখবেন। ফিরে আসছি খবরের বিরতির পর। প্রিয় শ্রোতা, বিরতির পর ফিরে এসেছি সাম্প্রতিক ঘটনা নির্ভর FM 89.2 এর আয়োজন এবিসি মিঠা করায়। আজ আমরা আলোচনা করছি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ বা আন্তর্জাতিক আইনের যে অপরাধ এবং বিচারের অগ্রগতি নিয়ে। আর আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ডক্টর আহমেদ জিয়াউদ্দিন। শুরুতে খালি একটা বিষয়, যে আন্তর্জাতিক অপরাধ আইন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, এই যে বিভিন্ন টার্মস গুলো আমরা বা এগুলো আমরা জানি, শুনি, বুঝি, এবং এগুলো আমাদের মধ্যে অনেক সময় নানা রকম বিভ্রান্তি তৈরি করে। আপনি যদি খুব অল্পের মধ্যে বিভ্রান্তিটা একটু পরিষ্কার করে দেন। মূলত মনে রাখতে হবে যে যেগুলো 71 সালে বাংলাদেশে যা ঘটেছে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ, ইংরেজিতে যেগুলো আমরা বলি ইন্টারন্যাশনাল ক্রাইমস। আর ইন্টারন্যাশনাল ক্রাইমস কিন্তু অনেক ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমস আছে, এবং তার বিশেষ যে ক্রাইমগুলো, যে অপরাধগুলো বাংলাদেশে ঘটেছে তার ভেতরে প্রথমে হচ্ছে জেনোসাইড, যেটাকে সাধারণ অর্থে আমরা বলি গণহত্যা। দ্বিতীয় হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। তৃতীয় হচ্ছে যুদ্ধাপরাধ। চতুর্থ হচ্ছে শান্তির বিরুদ্ধে অপরাধ। পঞ্চম হচ্ছে অন্যান্য আন্তর্জাতিক অপরাধ। সবই আসলে এই আইনের ভেতরে, 73 সালের আইনের ভেতরে রয়েছে। কাজে আমরা যখন আমরা বলি, সেটা আমরা আসলে ওই হয় 73-এর আইন বলতে হবে অথবা আন্তর্জাতিক অপরাধ নিয়ে অপরাধেরই বিচার হচ্ছে বলতে হবে। এটা ঠিক একটা অপরাধ বললে আসলে এই ট্রাইব্যুনালকে পুরোটা বোঝায় না, ছোট করে ফেলা হয় না, কিন্তু এটা আপনাদের আংশিকভাবে একটা হবে, ফলে এটা একটা বিভ্রান্তি হয়েছে। যেমন ধরেন কি যে অতীতে সবসময় যুদ্ধাপরাধ বলা হয়েছে। যখন এই ট্রাইব্যুনাল সম্পর্কে যখন আন্দোলন করা হয়েছে, ক্যাম্পেইন করা হয়েছে, তখন শুধু যুদ্ধাপরাধের যে বিচার চাই ইত্যাদি এই ধরনের বলা হয়েছে। আসলে এটা মাত্র একটা আংশিক অপরাধ, একটা অপরাধ, অনেকগুলো অপরাধের মধ্যে এটা মাত্র একটা অপরাধ। এই জিনিসটা মানে পরিষ্কার রাখতে হবে চিন্তার ভেতরে। তো আরেকটা বিষয়, যে আমরা সাম্প্রতিক সময়ে বিশেষ করে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আমাদের অনেক রকম বিশেষজ্ঞ দেশে আসছেন, বিশেষ করে বিদেশে অনেকেই। সম্প্রতি ঘুরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এট লার্জ স্টিফেন জেরেপ, এবং তিনিও বেশ কিছু কথা বলে গেছেন, তাদের নানা রকম পর্যবেক্ষণ দিয়েছেন। গত মার্চ মাসেও তিনি একটা চিঠি লিখে সরকারের কাছে অনেকগুলো তার কি বলা যায়, সংস্কারের দাবি বা আইন, বিধিবিধান এগুলো বদলানোর কিছু প্রসঙ্গ তিনি উত্থাপন করেছিলেন। এবং এই আরেকটা কথা খুবই প্রচলিত আছে যে আমাদের বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। এগুলো অনেকগুলো বিষয়। আমার মনে হয় যে প্রথমে যদি আন্তর্জাতিক মানদণ্ডের বিষয়টা আপনি একটু পরিষ্কার করেন, যে আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে আমরা বারবার কথা বলছি, বারবার প্রসঙ্গটা আসছে, আন্তর্জাতিক মানদণ্ডটা কি, তারপরে আমরা অন্যান্য বিষয়গুলোতে যাই একটা করে। আসলে আন্তর্জাতিক মানদণ্ডটা খুব একটা সাবজেক্টিভ একটা টার্ম। এটা মনে রাখতে হবে যে এখানে আমরা আন্তর্জাতিক অপরাধ বিচার করছি। এই আইনটা বাংলাদেশে এই আইনটা যে 1973 সালে, এটা বাংলাদেশের সংসদের প্রদত্ত আইন, তারা আলোচনা করে এই আইনটা করেছে। এই অপরাধটা বাংলাদেশের ভূখণ্ডে সংগঠিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের টেরিটরিতে এই আইনটা হয়েছে। এই আইনে এই অপরাধের যে ভিকটিম, তারা বাংলাদেশের নাগরিক। যারা সহযোগিতা করেছে তারাও বাংলাদেশের নাগরিক। অর্থাৎ আইন থেকে শুরু করে সব প্রক্রিয়া কিন্তু বাংলাদেশের। এখানে শুধু একটা জিনিস আন্তর্জাতিক আছে,
সেটা হচ্ছে যে এই যে ট্রাইব্যুনালের নামের আগে একটা আন্তর্জাতিক শব্দ আছে, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বলা হচ্ছে, ক্রাইমসটা হচ্ছে আন্তর্জাতিক, যে কারণে এখানে আন্তর্জাতিক শব্দটা লেখা হয়েছে। কিন্তু এই অপরাধগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে এই অপরাধ সেইভাবে না, স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আন্তর্জাতিক অপরাধ বলা হয় কারণ এই অপরাধগুলো যে দেশেই হোক না কেন পৃথিবীর, সেই দেশে অন্য দেশও কিন্তু এটা নিয়ে কনসার্ন থাকে, তারা উদ্বিগ্ন থাকে। অর্থাৎ কোথাও যদি জেনোসাইডের মতো ঘটনা ঘটে, সারা পৃথিবী কিন্তু উদ্বিগ্ন থাকে, সেই কারণে এটাকে আন্তর্জাতিক বলা হয়। এবং এর কিছু আন্তর্জাতিক মানদণ্ডও আছে, মানে দণ্ড, মানে কনভেনশন আছে, ইনস্ট্রুমেন্ট আছে, ইন্টারন্যাশনাল ট্রিটি। এই কারণে কি আমরা দেখেছিলাম যে আপনার চিলির যে সামরিক মানে স্বৈর শাসক পিনাশেকে যে আপনার লন্ডনে বেশ কিছুদিন আটক করে রাখা হয়েছিল, বা এইরকম লোকগুলোর বিদেশে সফরের উপর এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা। সাম্প্রতিক সময় আমরা দেখছি যে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। মানে তার মানে হচ্ছে যে এই ব্যক্তিগুলো যেই দেশে অপরাধ করুক না কেন, তাকে আন্তর্জাতিকভাবে যে কোনো জায়গাতে তার বিচার করা যায় এবং তাকে যে কোনো জায়গা থেকে তাকে ধরে আনা যায়। বিষয়টা কি এরকম? ঠিক পুরাটা হ্যাঁ এরকমই আর কি অনেকটা। কারণ হচ্ছে কি যে ধরেন লিবিয়ার যেটা আপনি উদাহরণ দিলেন বা চিলি, এইটা লিবিয়ার ঘটনা হলেও এটা সারা বিশ্ব কিন্তু এটা উদ্বিগ্ন। এই উদ্বিগ্নতা থেকে এইটা বিশ্বের মানে কনসাসনেসে, অর্থাৎ তাদের চেতনাতে এটা কষ্টকর একটা ব্যাপার যে এই ধরনের ঘটনা ঘটছে। সিভিলিয়ান, বিশেষ করে সিভিলিয়ানরা যখন মানে যারা সাধারণ জনগণ যখন সিভিলিয়ান পপুলেশন যখন এফেক্টেড, সেটা সবার জন্য কনসার্ন আছে। এবং নির্বিচারে মানুষ মারা হচ্ছে, এটা বড় একটা চিন্তার ব্যাপার হয় সবার জন্য। কাজেই এই কারণে এটাকে এই আন্তর্জাতিক ক্রাইম বলা হয়। যে যেটা আমাদের দেশেরও তো বেশ কিছু এইরকম চিহ্নিত অপরাধী বিদেশে আশ্রয় নিয়ে আছে। আমরা জানি যে লন্ডনে আছে, আমেরিকাতে আছে, আপনার বেশ কিছু লোকের নাম আসছে এবং পত্রপত্রিকায় আসছে, এদের নিয়ে ফিল্ম হয়েছে, বিশেষ করে চৌধুরী মঈনুদ্দিন, আশরাফুজ্জামান, এরকম আরো বেশ কিছু লোকের নাম আমরা জানি। তো তাদের বিষয়গুলো তাহলে কি হবে? তারাও কিন্তু এই 73 সালের আইনের অধীনে আসতে পারেন এবং এই ট্রাইব্যুনাল, যদি এই ট্রাইব্যুনাল অর্থাৎ এই ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটর, প্রসিকিউটর এবং ট্রাইব্যুনাল সামষ্টিকভাবে যদি তারা চান, এদের প্রত্যেকের বিরুদ্ধে তারা তদন্তও করতে পারেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থাও নিতে পারেন। অর্থাৎ 73-এর আইন কিন্তু সবার জন্য প্রযোজ্য। তাদের বিরুদ্ধে সমন জারি হলে কি তখন এটা সমনটা হলো প্রক্রিয়া, তাদের বিরুদ্ধে সমন হতে পারে অথবা তাদের বিরুদ্ধে ওয়ারেন্টও হতে পারে। যদি তারা ট্রাইব্যুনাল মনে করেন যে এখানে তাদের যথেষ্ট মানে তথ্য উপাত্ত আছে এদের বিরুদ্ধে, তাহলে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। পরবর্তী যেটা প্রশ্ন যে তাদেরকে ধরে আনা যাবে কি না যাবে, এই আদালতের সামনে হাজির করা হবে কি না হবে, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু এই আদালতের সেই আইনগত ক্ষমতা আছে। আরেকটা কথা বলা হয়েছে, এটা স্টিফেন যে প্রশ্ন তুলেছেন, আরো অনেকে তুলেছেন, যে আমাদের আইনে আটক ব্যক্তিদের জামিনের ব্যবস্থা নেই, কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে একজন জামিন পেয়েছেন। তো বিষয়টা এটা খুবই মানে বলা যায় খুবই উল্লেখযোগ্য দিক এই ট্রাইব্যুনালের। যে ট্রাইব্যুনাল যে আসলে সত্যিই ন্যায় বিচার করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে এবং তারা যে ন্যায় বিচার করতে চায়, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে